You are listening to The Haunted Show. দ্যাটস রাইট, শুরু হয়ে গেল দি হন্টেড শো। এবং আসসালামু আলাইকুম, আমি রাকিব নিজাম বলছি, দি হন্টেড শো এর উপস্থাপক এবং আপনাদের সবার অগণিত ভালোবাসায় আমরা আজ 20তম পর্বে পদার্পণ করছি। চলছে ডিসেম্বর মাস এবং আপনারা শুনছেন দি হন্টেড শো এর 20তম পর্ব। শুরু হয়ে গেল আমাদের প্রথম সেগমেন্ট। সরাসরি কথা না বাড়িয়ে আমি চলে যাব ঘটনায়। এবং এই ঘটনাটি পাঠিয়েছেন সুমিত কুমার দে। তিনি তার দাতার কাছ থেকে যা শুনেছেন সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সে সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভাবছিলাম যে ছুটিতে কোথায় যাব বেড়াতে। এমন সময় আমার বন্ধু সন্দীপ বলল, চল আমার মামার বাড়ি ঝাঁটি পাহাড় থেকে বেরিয়ে আসি। ঝাঁটি পাহাড় জায়গাটি খুব সুন্দর, মনোরম পরিবেশ। পাহাড়ের কোলে ছোট একটি গ্রাম, প্রায় 50টি পরিবার বসবাস করে। সন্দীপের মামাদের ওখানে কাঠচারাইয়ের মিল এবং কাঠের আসবাবপত্রের ব্যবসা রয়েছে। বেশ অবস্থা সম্পন্ন মানুষ। সন্দীপের প্রস্তাবের সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম, কিন্তু বাড়িতে রাজি করাবো কি করে? সন্দীপকে বলতেই ও বলল, চিন্তা করিস না, আমার বাবাকে পাঠাবো তোর বাড়ি, কাকুর সঙ্গে কথা বলে নেবে। সন্ধ্যায় সন্দীপের কথা মতো ওর বাবা এসে আমাদের ঘুরতে যাওয়ার ব্যবস্থা পাকাপাকি করে দিল। মা আমাকে এসে বলল, তোর বাবা অনুমতি দিয়েছেন, ওখানে গিয়ে আবার কোনো কাণ্ড বাঁধিও না যেন। আমি মাথা নেড়ে সম্মতি সূচক ইঙ্গিত করলাম। পরের দিন সকালে বাবা ট্রেনের 2টি টিকিট কেটে নিয়ে আসলো। ওই দিন রাত 11:20 ট্রেন। গোছগাছ করে রাতের খাবার সেরে আমাদের বাড়ির লোক আমাদের নিয়ে স্টেশনে হাজির হলো। এত রাতে খুব একটা লোকজন নেই স্টেশনে, যাতে দেখা যাচ্ছে তারা সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে। স্টেশনে গিয়ে জানতে পারলাম যে আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা লেট। কারণটা সঠিক জানা গেল না। ট্রেন লেট শুনে আমাদের মনটা একটু খারাপ হয়ে গেল। মা বাবাকে বলল যাত্রার শুরুতেই যে বাধা পড়ে গেল। বাবা মাকে ধমকে সুরে বলল, ছাড়ো তো তোমার এসব কুসংস্কার। মা চুপ করে গেল বটে, কিন্তু মায়ের মনে একটা খটকা লেগে থাকলো। মা আমাদের ডাক দিয়ে একটু আলাদা করে বলল, শোন বাবা, কোনো বিপদে পড়লে মনে প্রাণে ঠাকুরের নাম করবি, দেখবি সব বিপদ কেটে যাবে। 2 ঘন্টা পর ট্রেন ঢুকলো স্টেশনে। সবাই আমাদের ব্যাগপত্র নিয়ে ট্রেনে উঠিয়ে দিল। সবাইকে বিদায় জানিয়ে আমরা অবশেষে ট্রেনে চেপে বসলাম। একটু পরেই ট্রেন ছেড়ে দিল। রাত অনেক হয়েছিল, তাই আমরা ঠাকুরের নাম নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে মানুষের কোলাহলে ঘুম ভাঙলো। দেখলাম 10টা বেজে গেছে। সন্দীপ তখন ঘুমাচ্ছে। ওকে উঠিয়ে দুজনে মুখ ধুয়ে নিলাম, দুজনে চা কিনলাম। চা খেতে খেতে সন্দীপকে জিজ্ঞেস করলাম, কি রে, আমরা পৌঁছাবো কটায়? সন্দীপ উত্তর দিল, তা প্রায় রাত 8টা বাজবে। আমরা ট্রেন থেকে বাইরের দৃশ্য উপভোগ করছি, মাঝে একবার টিটি এসে টিকিট চেক করে গেছেন। কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। দুপুরে খাবার সেরে আবার আমরা বাইরের দৃশ্য দেখতে লাগলাম। দুপুর গড়িয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যায় হয়ে গেল। এখন বাইরে খুব অন্ধকার। অন্ধকারে জোনাকি পোকাগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে। ঘড়িতে তখন রাত 7:30। হঠাৎ ট্রেন থেমে গেল। আমি তো ভাবলাম পৌঁছে গেছি, কিন্তু স্টেশনে তো কোনো আলো দেখতে পাচ্ছি না। দরজা খুলে দেখি জঙ্গলের মাঝে ট্রেন দাঁড়িয়ে পড়েছে। সবাই তো চিন্তায় পড়ে গেল। শেষে খবর পাওয়া গেল সামনে ব্রিজ ভেঙেছে। সন্দীপ বলল, কপাল খারাপ, ব্রিজ পার হলেই তো স্টেশন। আমি বললাম, চল না নেমে দেখি ব্রিজটা কোনোভাবে পার করা যায় কিনা। ওগুলো খেপেছিস? বাইরে এত অন্ধকার আর ঘন জঙ্গল, চুপচাপ বসে থাক। হঠাৎ দেখি কতগুলো মশার আলো দেখা যাচ্ছে। ওদের ডাকাত ভেবে ট্রেনের সব যাত্রী ট্রেনের জানালা দরজা বন্ধ করে দিল। একটু পরে লোকগুলো ট্রেনের কাছাকাছি এসে বলল, বাবু আপনারা ভয় পাবেন না, আমরা এখানকার স্থানীয় মানুষ। সামনে ব্রিজ ভেঙে গেছে, আজ আর ট্রেনে গবে না, আমরা আপনাদের স্টেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। ওই ভিড়ের মধ্যে সন্দীপ একটা মুখ চিনতে পারলো। সন্দীপ তাড়াহুড়ো করে ট্রেনের
দরজার সামনে এসে চিৎকার করে ডাকলো, নরহরি কাকা, ও নরহরি কাকা। ওখান থেকে উত্তর এলো, হ্যাঁ দাদাবাবু, আপনাদের নিতে এসেছি। নরহরি কাকা হলো সন্দীপদের মামা বাড়ির অনেক পুরনো ভৃত্য। আমিও একটু হাঁফ ছেড়ে বাঁচলাম। আমরা দুজনে তাড়াতাড়ি আমাদের ব্যাগপত্র নিয়ে নেমে পড়লাম। অন্য যাত্রীরাও ট্রেন থেকে নেমে ওই লোকগুলোর সাথে কথা বলছে। আমি চলতে চলতে একবার সন্দীপকে বললাম, দেখ নরহরি কাকা চোখ দুটো কেমন যেন লাল হয়ে আছে। সন্দীপ হেসে উত্তর দিলে, ও কিছু না, আসলে সন্ধ্যা গড়ালেই নরহরি কাকা একটু নেশা ভাঙ করে কিনা, তাই ওরকম লাল হয়ে থাকে। ছোটবেলা থেকে সন্দীপ মামা বাড়ি বেড়াতে গেলে নরহরি কাকার নেওটা হয়ে থাকতো। উনিও খুব ভালোবাসতেন সন্দীপকে। নরহরি কাকার পরিবার বলতে সন্দীপের মামা বাড়ি, বিয়ে থা করেননি, তাই সন্দীপ এলে উনি সারাদিন সন্দীপকে নিয়েই সময় কাটাতেন। সন্দীপের জন্য কুল এনে বলতেন, নে বাবা, তোর জন্য বগরাই এনেছি, খা। তিনি যেখানে যেতেন সন্দীপের জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। ওনার ভাষা যেন একটু আলাদা, ওনার খাওয়াও সেরকম আলাদাই। পান্তা ভাতে লাল চা ঢেলে খেতেন, খেতে খেতে আবার বলতেন, আমি তো খেয়েছি। এক হাতে আমাদের ব্যাগপত্র আর এক হাতে মশাল নিয়ে নরহরি কাকা হেঁটে চলেছেন। তার পেছন পেছন আমরাও হাতে মশাল নিয়ে চলেছি। আমি এক সময় লক্ষ্য করলাম নরহরি কাকা মাঝে মাঝে কেমন যেন আবছা আবছা হয়ে যাচ্ছে। জার্নি করে শরীর যা ক্লান্ত, ঘুমের চোখে হয়তো এরকম দেখেছি। এইসব ভাবতে ভাবতে চলছে, হঠাৎ দেখলাম নরহরি কাকা কোথায় যেন উধাও হয়ে গেল। আমরা দুজনেই ভয় চমকে গেলাম। তারপর নরহরি কাকার ডাকে আমাদের সম্বিত ফিরল। দেখলাম নদীর পাড়ে দাঁড়িয়ে আমাদের ডাকছে। মশালের আলোয় যা বুঝলাম, রাস্তা থেকে নদীর পাড়টা বেশ খাড়া হয়ে নিচের দিকে নেমে গেছে। কোনো রকমে আমরা পাড়ে নেমে এলাম। সন্দীপ জিজ্ঞেস করলো, আমরা নদী পার হয়ে হবো কি করে? কেন বাবু, আপনারা আমার পিঠে চড়ে বসবেন, আমি সাঁতরে নদী পার হয়ে যাব। এই কথা শুনে আমরা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে থাকি। নরহরি কাকা যে ভালো সাঁতার জানে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তাই বলে দুজনকে পিঠে নিয়ে এত বড় নদী এ বয়সে কি করে পার হবে? কিন্তু এই মুহূর্তে কোনো উপায়ও তো নেই। নরহরি কাকা বলল, বাবু আপনারা ব্যাগগুলো মাথায় নিয়ে আমি যখন বলবো আমার পিঠে চড়ে বসবেন। অগত্যা আমরা ব্যাগ মাথায় নিয়ে যেই নরহরি কাকার পিঠে উঠে বসলাম, অমনি আমার বুকটা শিউরে উঠল। এ কি, নরহরি কাকার শরীরটা বরফের মতো ঠান্ডা আর পিঠটা ঢেকির মতো হয়ে গেছে। সন্দীপ কিছু বুঝতে পারলো কিনা জানি না, আমিও আর কথা না বাড়িয়ে দাঁতে দাঁত চেপে বসে রইলাম। মনে মনে ভাবছি, আর যাই হোক, এ তো মানুষ না। যাই হোক, নদী পার হয়ে আমরা পাড়ে উঠে আসলাম, কিন্তু নরহরি কাকা কোথায়? তাকে তো দেখছি না। সন্দীপ ডাকছে জোরে জোরে, তবু পাত্তা নেই। হঠাৎ দূর থেকে একটা শেয়াল ডেকে উঠল। আমাদের ভয় বাড়তে লাগলো। মশালের আলোটা নিভু নিভু অবস্থা, তাতেও যা ঠাহর করতে পারলাম, আমরা এখন শ্মশানে দাঁড়িয়ে আছি। চারিদিকে ছাইয়ের উঁচু উঁচু ঢিপি, পোড়া কাঠ, লেপ, ভাঙ্গা হাড়ি ছড়িয়ে আছে সর্বত্র। এসব দেখে এই শীতের রাতেও আমার আর সন্দীপের শরীর থেকে দর করে ঘাম পড়ছে। সন্দীপ তো নরহরি কাকাকে ডাকতে ডাকতে ডেকে কেঁদেই ফেললো। হঠাৎ ব্রিজের পিলারের পেছন থেকে একটা কেমন যেন আওয়াজ ভেসে আসলো। আস্তে আস্তে আমরা এগিয়ে গিয়ে যা দৃশ্য দেখলাম সেটা মনে করলে আজও আমি শিউরে উঠি। আমরা দেখলাম নরহরি কাকা দৈত্যের মতো আকৃতি নিয়ে ব্রিজের উপর বসে আছে। ওর পাগুলো নদীর ভেতরে, চোখ দিয়ে ঠিকরে আগুন বেরিয়ে আসছে, নদী থেকে কাঁচা মাছ ধরে ধরে খাচ্ছে। আমাদের দিকে তাকিয়ে হাসছে আর বলছে, কি দেখছো বাবু, আসো একটু খেয়ে নি। এসব দেখে আমরা দুজনেই জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরলো দেখলাম আমরা সন্দীপের মামার বাড়িতে। মামা বলল, কয়েকজন লোক তোদের নদীর পাড় থেকে উদ্ধার করে খোঁজ খবর করে এখানে নিয়ে আসে। এবার বলতো কি হয়েছিল? এক মুহূর্তের মধ্যে গত রাতের বিভীষিকা আমাদের মাথায় বিদ্যুতের মতো ঝলকানি দিয়ে যায়। সবকিছু শোনার পর মা বাবা বলছেন যে 1 সপ্তাহ আগেই নরহরি মাছ ধরতে গিয়ে ওই ব্রিজের নিচেই ডুবে মারা যায়, তবে এখনো ওর দেহ পাওয়া যায়নি। নরহরি কাকার মৃত্যু সংবাদ শুনে সন্দীপের খুব দুঃখ হলো, খুব কাঁদলো সন্দীপ। আমারও দুঃখ হলো। ভয় আর দুঃখ কাটাতেই 2 দিন কেটে গেল। 3 দিনের মাথায় সন্দীপের গা কেঁপে ভীষণ জ্বর আসলো।
ডাক্তারবাবু এসে সন্দীপকে দেখে ওষুধ দিয়ে গেলেন। 2 দিন ওষুধ খাওয়ার পরও খুব একটা পরিবর্তন হলো না, আর সবাই আমরা খুব চিন্তায় পড়ে গেলাম। সন্দীপের দিদা বলল সেদিনের ঘটনার জন্য ওর এই অবস্থা। তখন মামা বলল, আপনি ঠিকই বলেছেন মা। মা মামা মা সন্দীপের দিদার কাছে বসে তার পা টিপতে লাগলো। মামা বলল, আমাদের গ্রামে একজন ভালো ওঝা আছে, কালকে ওনাকে আসতে বলবো। মামা শুনে বলল, দিদা শুনে বলল, রাখতো তোদের ওঝা, ওসব বুঝলো কি বুঝলি, ওঝার ব্যাপারটা আর এগুলো না। পরের দিন সন্দীপের জ্বরটা সেরে গেল। ওকে দেখে মনে হচ্ছে না যে ও এত অসুস্থ ছিল। যাই হোক, আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সন্দীপ সুস্থ হওয়ার পর একদিন ওর দিদা এবং মামি আমাদের জন্য ভালো কিছু রান্না করলেন। খেতে খেতে আমি দিদাকে বললাম, রান্নাটা দারুণ হয়েছে দিদা, বুঝলে। দিদা বললো, তোর ভালো লেগেছে, খা বাবা, পেট পুরে খা। হঠাৎ আমার চোখ যায় সন্দীপের মামির দিকে, দেখি মামি চোখ বড় বড় করে সন্দীপের খাওয়া দেখছে। আমিও চমকে উঠি ওর খাওয়া দেখে। প্রায় 10 জনের খাওয়াও একা অনায়াসে খেয়ে ফেলছে। আরেকটা জিনিস, ও মামির কাছে লাল চা চাইছে। লাল চা দিয়ে আরো কতগুলো ভাত মেখে খেয়েছে। এসব দেখে আমাদের তো চক্ষু চড়ক গাছ। ও খাওয়া দাওয়া করে চুপচাপ ঘরে চলে গেল। দিদা মাথায় হাত দিয়ে বলছে, হে ভগবান, কি হলো আমার নাতির, কি করব কিছু বুঝতে পারছি না। আমিও আস্তে আস্তে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আজকে ঘুমানোর সময় সন্দীপ কোনো কথা বললো না। ভাবলাম ও হয়তো ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে। একটু পরে আমিও ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ একটা চাপা কান্নার আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। দেখলাম সন্দীপ হয়তো কাঁদছে। ভাবলাম সন্দীপ হয়তো কাঁদছে। ওকে শান্ত করতে গিয়ে দেখলাম ও বিছানায় নেই। আমি একবার ডাক দিলাম, সন্দীপ, এই সন্দীপ। আমার আওয়াজ শুনে কান্না থেমে গেল। একটু পরে আবার সেই কান্না। এবার বিছানায় উঠে বসলাম। সন্দীপে ঘুমের চোখ আর ঘরে হালকা আলোতে যা দেখলাম, আমার গায়ে লোম খাড়া হয়ে গেল। শীত দাঁড়াবে, ঠান্ডা স্রোত বয়ে গেল, হাত পা কাঁপছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। দেখলাম সন্দীপ ঘরের দেওয়ালে হামাগুড়ি দিয়ে চড়ে বেড়াচ্ছে, চলে 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 বেড়াচ্ছে। আচ্ছা, মুন্ডুটা সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বিকট শব্দে হাসছে। ও চোখ দিয়ে রক্ত ঝরছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে এক চিৎকার করে বিছানা থেকে নেমে দরজা খুলে বাইরে বেরিয়ে আসি। আমার চিৎকারে সবাই দৌড়ে চলে আসে। সমস্ত ঘটনা ওদের খুলি বলি। মামি আর দিদা আমার কথায় বিশ্বাস করলেও মামা বিশ্বাস করে না। মামা দৌড়ে ঘরে ঢুকেন, তারপর আমাদের ডাক দেন। আমি তো কিছুতেই ঢুকতে চাই না, তবু সাহস করে ঢুকে দেখি সন্দীপ দিব্যি ঘুমোচ্ছে। মা বললেন, তুই হয়তো স্বপ্ন দেখেছিস। সবাই চলে যাওয়ার পর আমি ভাবছি, সত্যি কি স্বপ্ন দেখেছি, এতটা ভুল কি আমার হবে, এই সমস্ত চিন্তা ভাবনা চলছিল। এমন সময় সন্দীপ বিছানা থেকে শোয়া অবস্থায় উঠেই দাঁড়িয়ে পড়লো। চোখগুলো দিয়ে যেন আগুন বেরোচ্ছে, মুখে সেই বিকৃত হাসি। আমি কি করব বুঝে ওঠার আগে ও আমার বুকের উপর চেপে বসে আমায় বলছে, এই ব্যাপারে যদি কোনোদিন কাউকে বলিস তাহলে তোর খড়মোটকে তোকে চিবিয়ে খাবো, কেউ তোকে কোনোদিনও খুঁজে পাবে না। এই বলে আবার আগের মতো ঘুমিয়ে পড়লো। আমি তো বুঝতেই পারছি না যে কি ঘটছে এসব। মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্নের মধ্যে রয়েছি। বাড়ির কথা, মায়ের কথা খুব মনে পড়ছে। মনে মনে স্থির করে ফেললাম, কাল সকাল হলেই ট্রেন ধরে বাড়ি ফিরে যাব। আমি আর এই ঝামেলার মধ্যে নেই বাবা। শেষে বিদেশ হয়ে সেই ভূতের হাতে প্রাণ দেবো নাকি? পর মুহূর্তে আবার ভাবলাম, নিজের বন্ধুকে এই বিপদের মধ্যে ফেলে যায় কি করে। সন্দীপকে সুস্থ করে তবেই বাড়ি ফিরবো। রাতে আর বিশেষ একটা ঘুম হয়নি। সকালে দেখলাম সন্দীপ স্বাভাবিকভাবেই ঘুমোচ্ছে। আমি চুপচাপ গিয়ে মুখ ধুয়ে দিদার সঙ্গে দেখা করি। সন্দীপের কথা জিজ্ঞেস করতে আমি বললাম কাল রাতের ঘটনা। সব শুনে দিদা বললেন, সর্বনাশ, এখন কি হবে বাবা, কিছু করে সন্দীপকে বাঁচা। দিদাকে বললাম, সন্দীপকে বাঁচাতে হলে আমি এখন যা তোমাকে বললাম সেগুলো ওর সামনে উচ্চারণও করবে না। ওর সামনে এমনভাবে থাকবে যেন কিছুই হয়নি, তোমরা কিছুই জানো না। দিদা বললে, তাই হবে বাবা। আমি বললাম, একটু পরে আমি মালাদিকে নিয়ে ওর সেই ওঝার কাছে যাব, আর সন্দীপ উঠলে তোমরা ওকে যেন কোনোভাবে ব্যস্ত রাখবে। মালাদি হচ্ছেন দিদাদের কাজের লোক। তারপর আমি বললাম যে ও যেন জানতে না পারে কোথায় গেছি। দিদা বলল, তোরা যা, আমরা এদিকে সামলে নেব। মালাদি আমাকে সোজা নিয়ে গেল সেই ওঝার বাড়ি। ঘরে ঢুকে দেখি উনি ধ্যান করছিলেন। আমরা
ঘরে ঢুকতেই উনি চোখ বন্ধ অবস্থাতেই বলছেন, এসো এসো, আমি তোমার আশাতেই বসেছিলাম। তোমার বন্ধুর খুব বিপদ, আর 3 দিনের মধ্যেই ওর মৃত্যু হবে। ওনার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম, মালা দিত কান্না শুরু করে দিল। কোনো রকমে নিজেকে সামলে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কোনো উপায় বলে দিন কী করে আমার বন্ধুকে বাঁচাবো। উনি বললেন, নরহরি তোমার বন্ধুকে নিজের কাছে নিয়ে যেতে এসেছে, ওর হাত থেকে রেহাই পাওয়া খুব মুশকিল। বললাম, যতটা কঠিনই হোক না কেন আমি নিজের জীবন দিয়ে হলেও সন্দীপকে বাঁচাবো, আপনি উপায় বলুন। ওঝা বললেন, কাল বাদে পরশু ঘোর অমাবস্যা, ভূতদের জন্য প্রশস্ত তিথি, সেদিনই রাতে তোমরা একা সেখানেই তোমাদের একা সেখানেই যেতে হবে যেখানে প্রথমে তোমাদের সাথে দুর্ঘটনা ঘটেছিল। যেহেতু আমি সম্ভবত ট্র্যাক থেকে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি। যেহেতু নরহরি সেখানে ডুবে মারা গিয়েছিল, আমার মন্ত্র বলে নদীতে কিছুক্ষণের জন্য ভেসে উঠবে নরহরির লাশ। সেই লাশটাকে নিয়ে চিতায় দাহ করলেই নরহরির আত্মা এই জগৎ ছেড়ে যেতে পারবে, আর তোমার বন্ধুও বেঁচে যাবে। কিন্তু মনে রাখো, এগুলো শুনতে যতটা সহজ মনে হচ্ছে, করতে কিন্তু ততটা সহজ হবে না, তোমার প্রাণ সংশয় হতে পারে। আমি বললাম, এত কিছু দেখার পর আমার সব ভয় কেটে গেছে, আমি শেষ দেখে ছাড়বো। আমার চেষ্টা আমি করবো। বাড়ি ফিরে দেখি সন্দীপ খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিচ্ছে। আমি গিয়ে সন্দীপকে জড়িয়ে ধরলাম, ও কেমন যেন নিথর হয়ে গেছে। বুঝলাম নরহরি ওর ভেতর এখন নেই। ওকে দেখে আমার চোখ থেকে জল পড়ছিল, কান্না পাচ্ছিল, কিন্তু নিজেকে বললাম, এটা কান্নার সময় নয়, নিজেকে শক্ত রাখতে হবে। দিদা এসে আমাকে খেতে ডাকলো। আমি খেতে খেতে সব বললাম। আমার কথা শুনে সবার চোখ জল আর মুখে আতঙ্কের ছাপ পড়ে গেল। ওদেরকে ভরসা দিয়ে বললাম, সব ঠিক হয়ে যাবে। মা বাবু তো কিছুতেই আমাকে একা যেতে দেবেন না। উনি বললেন, তোর কিছু হয়ে গেলে তোর বাড়ির লোককে কি জবাব দেব? আমি তোকে একা বাড়ি যাওয়ার অনুমতি দিতে পারবো না। আমি বললাম, আমাকে এখানে আসার আগে কাকিমা আর সন্দীপের মা আমাকে হাত ধরে বলেছিল সন্দীপের খেয়াল রাখার। এখন আমি যদি সন্দীপকে সুস্থ না করেই নিয়ে যাই, তবে কাকিমাকে আমি কি জবাব দিব? এই কথা শুনে মামাবাবু আমাকে আর বাধা দিলেন না। অবশেষে আমার বর্ষার দিন সন্ধ্যায় ওঝা আসলেন। এসে বললেন, সন্দীপকে ঘরের বিছানায় বেঁধে রেখে ওই ঘরে যজ্ঞ করবে, আপনারাও সবাই সেখানে বসে প্রার্থনা করবেন। ওঝা আমাকে বললেন, আমি আগে থেকে শ্মশানে চিতা সাজিয়ে রেখেছি আর আগুন ধরানোর সরঞ্জাম রেখে দিয়েছি। তোমার কোনো সমস্যা হবে না। আর এই নাও গঙ্গাজল, তোমার কাজে লাগতে পারে। আমি সবাইকে প্রণাম করে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। এখন আমার সব ভয় কেটে গেছে। নরহরির উপর খুব রাগ হচ্ছে, আমার বন্ধুকে কেড়ে নিতে এসেছিস। আমি বললাম, দেখি তোর ক্ষমতা বেশি না উপরওয়ালার। এই বলতে বলতে মশাল নিয়ে শ্মশানে এসে উপস্থিত হলাম। এসে দেখলাম চিতাটা ভেঙে রয়েছে। বুঝলাম এটা নরহরির কাজ। আমি আবার চিতা সাজালাম। হঠাৎ দেখি প্রচণ্ড ঝড় শুরু হলো। আমি ঠাকুরের নাম নিতে শুরু করলাম। একটু পরে দেখলাম নদীতে খুব শব্দ হচ্ছে, নদীর জলে উচ্ছ্বাস দিয়ে ভেসে উঠেছে নরহরির লাশ। আমি সাথে সাথে নদীতে লাফ দিয়ে লাশটা এনে উঠানোর চেষ্টা করলাম, কিন্তু পারছি না। উল্টো আমাকে নদীতে টেনে নিয়ে নামাতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে লাশের গায়ে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। লাশটা নিস্তেজ হয়ে গেল। আমি তাড়াতাড়ি লাশটাকে চিতার উপর শুইয়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিতে যাবো, এমন সময় একটা বড় ঘূর্ণিঝড় আমাকে আষ্টের বৃষ্টি আঁকড়ে ধরলো। আমার হাত থেকে মশালের এবং দেশলাইয়ে নদীতে পড়ে গেল। মুহূর্তের মধ্যে সেই ঘূর্ণিঝড় নরহরির বিকট একটি বড় মূর্তি ধারণ করলো। সে হাসতে হাসতে বললো, তোকে বারণ করেছিলাম না, তবু তুই শুনলি না, এবার আমি তোকে কাঁচাই খেয়ে ফেলবো। আমি গঙ্গা জল ছেড়াতে গিয়ে দেখি সেটাও পড়ে গেছে। এবার বুঝতে পারলাম মৃত্যু আসন্ন। প্রাণপণে ভগবানের নাম নিচ্ছি। যেই নরহরি আমাকে তার মুখে পুরাতে যাবে, এমন সময় খুব জোরে আওয়াজ করে নরহরির চিতার উপর বাজ পড়ে আগুন ধরে গেল। সঙ্গে সঙ্গে আমিও ছিটকে নদীর ধারে পড়ে গেলাম, আর সেই বিশাল মূর্তিও হাওয়ায় মিলিয়ে গেল। দাউ দাউ করে জ্বলছে নরহরির লাশ। আমি তার পাশে চিৎকার করে কাঁদছি। একটু পরে ভোরের আলো ফুটলো এবং দেখলাম সন্দীপ ও তার মামাবাড়ির সকলেই চলে এসেছে। সবাই আমাকে জড়িয়ে ধরল।
ভাতিজা কাঁদছে আর বলছে, তুই পেরেছিস বাবা আমার সন্দীপকে বাঁচাতে। মামা বাবু বলছেন, তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না রে। আজকে সবার চোখেই জল, কিন্তু সেটা খুশির। সন্দীপ বলল, আজকে তোর জন্য আমি নতুন জীবন পেলাম। বললাম, আমি তোর বন্ধু, আর তোকে এভাবে যেতে দিতে পারি। কিছুদিন পর সন্দীপ সুস্থ হয়ে উঠল। আমরা আমাদের বাড়ি ফিরে এলাম। গল্প এখানে, মানে ঘটনাটা এখানেই শেষ। সুমিত কুমার লিখেছেন, মানে তিনি যখন তার দাদুর কাছ থেকে ঘটনাটা শুনছেন, তখন সবাই দেখলো যে তার দাদা খুব কাঁদছেন এবং সবাইকে বললেন যে শুয়ে পড়তে, এবং এভাবেই আমাদের ঘটনাটার সমাপ্তি ঘটলো। অসংখ্য ধন্যবাদ সুমিত। আমি মনে হয় আমার লাইফ টাইমে খুব বড় একটা ঘটনা আপনাদেরকে পড়ে শোনালাম, এবং আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি এরকম বড় কোনো ধরনের ঘটনা লিখে পাঠাতে হয়, আমাকে পাঠাতে পারেন। সেটা হচ্ছে রাগিব নিজাম, RAGIBNIZATM, ragibnizam@yahoo.com, অথবা ভয়েস ক্লিপ রেকর্ড করে পাঠাতে পারেন। যদি 25 মেগাবাইটের উপরে হয় তাহলে gpshare.com এ ভয়েসকৃত ফাইলটি 500 মেগাবাইট পর্যন্ত আপলোড করা যাবে, এবং আমাকে দেওয়া ইমেলের ঠিকানায় পাঠিয়ে দিন। এবং You are এখানেই শেষ। listening to The Haunted Show. That's right. শুনছেন দি হন্টেড শো, এবং 20তম এপিসোড চলছে, এবং আপনাদের কাছে আমি এই মুহূর্তে 20তম এপিসোডের সেকেন্ড সেগমেন্ট নিয়ে আসলাম, এবং শুরু হয়ে গেল সেকেন্ড সেগমেন্ট। একটা কথা কি জানেন, মানে আমাদের বিশ্বাস অবিশ্বাসটা আসল না, আসল ব্যাপারটা হচ্ছে যে আমরা কে কতটুকু মানে এই জিনিসগুলো বিলিভ করি, এবং এই জিনিসগুলো আমাদের জীবনে কিভাবে ঘটে এবং কিভাবে সেগুলোর পুনরুত্থান হয়, বা এগুলো এইসব জিনিসগুলো কিভাবে আমাদের চোখের সামনে এসে যায়। আমরা এই জিনিসগুলোকে কেনই বা এত মানে অ্যাভয়েড করার চেষ্টা করি। যারা অ্যাভয়েড করেছেন বা করার চেষ্টা করছেন, তাদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, তারা যেন এই সমস্ত জিনিসের ইয়ে হন, কিন্তু সেফলি থাকেন বললে ভালো। কারণ আমার এখানে কিছু না কিছু কাহিনী তো জমা পড়বে, এবং আপনারাও সেফ থাকেন, আমি সেই দোয়া করি আল্লাহর কাছে। আপনাদের পাঠানো অসংখ্য ঘটনা, অসংখ্য ভালোবাসা আমাদের ইয়ের মাধ্যমে পৌঁছাচ্ছে, বা সারা দেশে বা বিশ্বের কোটি কোটি বাংলা ভাষাভাষীদের কাছে, এবং এই জিনিসটার জন্য আমি কৃতজ্ঞ থাকবো আমার নিজের ভাষার কাছে, বাংলা মায়ের কাছে। এই একটা জিনিস। চলে যাচ্ছি ঘটনায়, বেশি দেরি করব না। মিনিট 2 তো পার হয়ে গেছে এই সমস্ত কথা বলতে বলতে। আপনাদেরকে আমি একটাবার রিকোয়েস্ট করব, এই ঘটনা শুরু করার আগে আমাকে ইমেল করে ঘটনা পাঠিয়ে দিন। আমাদের ইমেলের ঠিকানা এবং অ্যাড্রেস হচ্ছে ragibnizam@yahoo.com, এবং ভয়েস রেকর্ড যদি 25 মেগাবাইটের উপরে হয় তাহলে অবশ্যই gpshare.com এ ফাইল আপলোড করতে পারবেন ফ্রিতে, কোনো রকম রেজিস্টার ছাড়াই, এবং এই ঘটনাটা পাঠিয়ে দিন আমাদের কাছে। লিঙ্কটা সরাসরি ইমেলে পাঠিয়ে দিবেন। তো শুরু করলাম ঘটনা, আসুন শুনে ফেলি। আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন হারুন রশিদ ভাইয়ের বয়স 26 তখন। উনি ঘটনাটি বর্ণনা করেছেন 2018 সালের। 2018 থেকে 2020 বিশাল একটা সময়, এবং এই সময়ের মাঝখানে হয়তো অনেকের জীবন অনেক কিছু ঘটে যেতে পারে, এবং তিনি বলেছেন উনি প্রথম সেই ঘটনার পর থেকে অনেক কিছুই দেখেছেন, এবং তার 26 বছর বয়স থেকে তিনি মোটামুটি এই জিনিসগুলোকে মুখোমুখি হওয়া শুরু করেছেন। তো হারুন রশিদ ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে, তার বয়স যখন 26, তিনি একজন হোলসেলার ব্যবসায়ী। তো তিনি বলছেন যে একবার তখন মানে শীতও না, আবার শীত আসতে আসতে এরকম মানে ঠান্ডাও বেশ পড়ছে হালকা হালকা। তিনি চট্টগ্রাম থেকে জিনিসপত্র নিয়ে সীতাকুণ্ড যান ট্রেনে করে।
তো একসময় তিনি ব্যবসার কাজে তিনি চট্টগ্রামে এসেছেন। তো একটা একটা ব্যাপার কি, তিনি সেদিন ঘোরাফেরা করে তিনি নিউ মার্কেট এরিয়ায় একটা হোলসেলের দোকান থেকে অনেক রকম অ্যাক্সেসরিজ কিনলেন। তিনি মোটামুটি মোবাইলের এবং এই সমস্ত গ্যাজেটের অ্যাক্সেসরিজগুলো সেল করেন। এবং তিনি যখন বের হন চট্টগ্রাম স্টেশনের ওখান থেকে ট্রেনে উঠবেন, তিনি তখন 7টার ট্রেন, মোটামুটি 8টায় চলে আসে, 1 ঘন্টা লেট করে। এবং তিনি উঠতে যাবেন, এই সময় একজন মানে বুড়ো পাগল মতো লোক তাকে এসে বলে যে, বাবা যাস না, তোর বিপদ হবে। এবং বিপদ হবে এই কথাটা শুনে মানে তিনি হেসে উড়িয়ে দেন। তখন তিনি মনে করছে হয়তো গাঞ্জা টাঞ্জা জন্য টাকা চাইছে এবং তাকে আটকিয়ে হয়তো তার জিনিসপত্রগুলো নিয়ে ফেলবে এরকম। তো মালটাল বা যে পণ্যগুলো তিনি ট্রেড করেছেন সেগুলো নিয়ে তিনি মোটামুটি চলে যান ট্রেনের উপরে, ট্রেনে চড়ে বসেন। এবং তিনি যখন মানে সীতাকুণ্ডের সামনে নামেন তখন প্রায় 9:30 পার হয়ে যাচ্ছে এবং তার গ্রামটা বেশ দূরে। সীতাকুণ্ড মফস্বল থেকে অনেক ভেতরে, এত ভেতরে যে মানে সেখানে রাতের 9টার পরে মোটামুটি সব কিছু মানে একেবারে নিস্তব্ধ হয়ে যায়। তো একটা ব্যাপার কি, মানে আমরা তো গ্রাম অঞ্চলের ব্যাপারটা বুঝি যে ওখানে রাত খুব তাড়াতাড়ি হয় এবং শীতের দিনে আরও তাড়াতাড়ি রাত হয়ে যায়। এবং এই জিনিসটাই মানে আমাদের জন্য একটা মানে আমাদের মাথায় ঢুকে যায় যে বেশি রাত করা ভালো না। আমাদের গ্রামে যখন আমরা বাড়িতে যাই, মানে বাইরে থাকলে বাজার থেকে বাড়িতে ঢুকতে গেলে, আমার বাসাও কিন্তু, বাড়িও কিন্তু মিরসরাই, এবং সেখানে মিরসরাইতে অনেকেই আছেন এরকম ব্যাপারগুলোকে করেন। তো একটা সময় তিনি যখন দেখলেন যে কোনো রিক্সা নেই, কোনো কি বলবো লোকাল ট্যাক্সি নেই, তিনি তখন এগুলো নিয়ে খুব বেশ খানিকটা বিচলিত হয়ে যান। কারণ তার যে রাস্তা, সে রাস্তায় মানে তিনি এত রাত করে কখনো ঘরে ফেরেন না। খুব মানে তিনি বলেন যে তিনি নাকি মায়ের লক্ষ্মী ছেলে আসলেই। তো তিনি যখন আপনার একটা সময় মানে সেখানে হাঁটা শুরু করলেন, মোটামুটি আধা ঘন্টার রাস্তা, 9:30 10টায় পৌঁছে যাবেন এরকম একটা ব্যাপার। তিনি মনে করলেন যে হয়তো হাঁটা শুরু করলে বাড়িতে পৌঁছে যেতে পারবেন। একটা সময় তিনি হাঁটতে হাঁটতে একটা সময় তিনি করলেন কি, বেশ খানিকটা পথ পেরিয়ে গেছেন, একটা বড় পুকুর তার বাড়ির একটু আগে, মানে বাড়ির পথ তখনও প্রায় 15 কি 20 মিনিটের মতো। তিনি অর্ধেক পথটা পেরিয়ে এসেছেন এবং তিনি একটা রিউমার আছে যে তিনি যেই জায়গা দিয়ে তিনি ক্রস করছেন সেই জায়গাতে একটা পুকুর আছে। পুকুরের পাড়ে একটা অল্প বয়সী মহিলা নাকি সেখানে মানে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। তা এইটা দেখে তিনি বেশ ভয় পেয়ে যান এবং একটা সময় তিনি একেবারে চুপচাপ হয়ে যান এবং তিনি হঠাৎ করে দাঁড়িয়ে যান। তিনি পেছন থেকে একটা আওয়াজ পাচ্ছেন, হাঁটার করে একটা আওয়াজ হচ্ছে এবং তিনি পেছন থেকে দেখেন একটা মহিলা। তো দেখলেন একটা অর্ডিনারি মহিলা, তাকে দেখে ভয় পাবার কিছু নেই। কিন্তু এই সময়ে মানে মহিলা থাকতেও পারে, হয়তো এই বাড়ি থেকে এই বাড়ির সামনে কোনো জিনিস নিতেও যেতে পারে। কিন্তু কিছুক্ষণের মধ্যে আতঙ্কটা দ্বিগুণ হয়ে যায় তার, মানে তার যেই আতঙ্কটা কমে এসেছিল সাধারণ একজন মহিলাকে দেখে, তিনি সেটা একজন মানে মহিলা সাদা শাড়ি পরে এই সময় কেন সাদা শাড়ি পরে কেন আবার এই রাস্তাতে কেন, ভয়টা এতই বাড়তে লাগলো তার যে তিনি তার জিনিসপত্রগুলো নিয়ে দৌড় দেওয়া শুরু করলেন। দৌড় দিচ্ছেন দৌড়াতে একটা সময় মানে তার খেয়াল হলো যে আরে তিনি যেই পুকুর পাড়ের সামনে থেকে দৌড়ানো শুরু করেছেন সেখানেই তিনি আছেন। এবং সেই পেছন দিকে তিনি তাকিয়ে দেখেন যে সেই মহিলাটা তার পেছনে আছে এবং আরও কাছে চলে এসেছে। এটা দেখে মোটামুটি হারুন ভাই খুব ভয় পেয়ে তিনি এত ভয় পান যে মানে ভয়ের চোটে তিনি সেখানে দাঁড়িয়ে যান, মানে তার পা চলছে না, তিনি সেটা বুঝতে পেরেছেন। এবং তিনি একটা সময় মানে তাকে মহিলাটি খুব কাছে চলে এসেছে, তখন তিনি জিজ্ঞেস করেন যে আপনি কী চান আমার কাছে। তখন মহিলাটি সজোরে তার সেই মুখটা চেপে ধরে বলছে আমাকে, মানে চট্টগ্রামের ভাষা তো আপনারা অনেকেই জানেন, যে তাকে বলছে যে চট্টগ্রাম ভাষা যে আমাকে এই জায়গায় ওরাই পুঁতে মেরেছে এবং আমাকে
পুঁতে মেরেছে বলছি, সরি, মানে আমাকে এই জায়গায় অনেকে গলায় ফাঁস দিয়ে দেখিয়ে মেরেছে, অথচ তারা আমাকে মানে রেপ করেছে এবং ইয়া করেছে এই জিনিসটা, মানে এবং ওই কথাটা বলার সময় তিনি তার বুক ধক করে ওঠে, মানে মহিলাটা চোখের দিকে তাকিয়ে তিনি বলছে আমরা যেরকম প্রিডেটর দেখি, যেরকম বিড়াল বা বিভিন্ন ধরনের গরু বা এরকম সামথিং কিছু নিশাচর প্রাণী বা দেখা যায় যে তাদের চোখগুলো জ্বলজ্বল করে, সেরকম মানে একটা হলুদ রঙের জ্বলজ্বলে চোখ এবং পরক্ষণে সেটা লাল হয়ে গেছে, এরকম একটা মানে ট্রানজিশন পিরিয়ড, সেটা দেখে তিনি বেশ ভয় পেয়ে যান এবং তিনি তার কথা মনে পড়ে সেই বুড়ো মানুষটার কথা যে তাকে স্টেশনে বলেছে যদি কোনো কারণে ভয় পেয়ে থাকো তাহলে আয়াতুল কুরসি পড়বে, এবং তিনি সেখানে আয়াতুল কুরসি পড়েন এবং আয়াতুল কুরসি পড়ার পর তার মোটামুটি মানে ওই যে জিনিসটা তার গলা থেকে হাত ছুটিয়ে ফেলে এবং তাকে বলে যে মনে করেছিলাম তোকে মেরে ফেলবো, কিন্তু তুই এখন তোর শরীর বন্ধ করে ফেলেছিস, কিন্তু পরবর্তীতে কোনোদিন যদি তোকে আমি পাই তোকে একেবারে সেখানে আছাড় মেরে মাটিতে গেড়ে ফেলবো। এবং তিনি এতটাই ভয় পান জিনিসপত্র নিয়েই সেখান থেকে ছুট দিতে থাকেন। ছুটতে একটা সময় তিনি মানে কেন জানি হঠাৎ করে তিনি কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়েছেন, এরকম মনে হলো একটা লাশের সঙ্গে, তিনি ওইটা আর সহ্য করতে পারেন নাই, তিনি মাথা ঘুরে ওখানে তার মাল মানে পণ্য মাল সামাল সব কিছু নিয়ে তিনি সেখানে পড়ে যান এবং এত অবস্থা খারাপ হয়ে যায় যে মানে তার জ্ঞান ফেরে পরের দিন দুপুরবেলা, এবং তিনি নিজেকে আবিষ্কার করেন তার বাড়িতে, তার জিনিসপত্র সব ঠিকই আছে, তিনি উঠে মানে চারপাশ দেখছেন এবং দেখছেন তার চারপাশে তার আত্মীয় স্বজন সবাই এসে বসে আছে, এবং তার কাছ থেকে যখন জিনিসটা জানলো তখন সবাই বললো যে হ্যাঁ এই রাস্তায় এরকম একটা ঘটনা ঘটেছে যেটা মানে তিনি অকারেন্স করেছেন এবং এই জিনিসটাই তার সাথে ঘটেছে। তো হারুনুর রশিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ঘটনাটি খুবই দারুণ লেগেছে এবং এই এত সুন্দর দারুণ একটা ঘটনা মানে আসলে আপনার কাছে কি বলবো, মানে অসংকৃত করিলাম, খুব ভালো একটা ঘটনা পাঠান, যদিও ঘটনাটা অনেক কমন টাইপের, যে পুকুর পাড়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে এরকম টাইপের কিছু ঘটনা আমরা শুনেছি আগে, কিন্তু আসলে ব্যাপারটা কি জানেন, আমরা জিনিসগুলোকে মানে ওই যদি ধরি একটা মেজারমেন্টের মধ্যে রাখি তাহলে কিন্তু এটাই কিন্তু ঘটে থাকে, এগুলো সবসময় কমন একটা জিনিস আমাদের সাথে ঘটবে, এটাই হচ্ছে ব্যাপার। সো লিসেনার্স, আমরা চলে যাব আমাদের 20তম এপিসোডের তৃতীয় সেগমেন্টে। তৃতীয় ঘটনাটি হয়তো অনেক বেশি ইন্টারেস্টিং হবে, একজন নৃতাত্ত্বিককে নিয়ে এই ঘটনাটি হবে এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে। শুনতে থাকুন, দি হন্টেড শো চলছে 20তম পর্ব।